ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে পুনাওয়ালা ফিনকর্প লিমিটেড। পুনাওয়ালা ফিনকর্প লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো পুনাওয়ালা ফিনকর্পের হচ্ছে ফার্স্ট আমরা চলে আসছি প্রফিট অ্যান্ড লসে, দেখব যে প্রফিট অ্যান্ড লস কতটা সাউন্ড রয়েছে। তো ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে একটা পার্ট হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তো কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসের আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? 2012 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার নেট প্রফিটে। তাহলে আমরা পাচ্ছি কত? পাচ্ছি প্রফিট করলো কত? 78 কোটি প্রফিট। তারপরে সেটা গ্রো করে 145 কোটি, তারপরে সেটা গ্রো করে 160 কোটি, 187 কোটি, 213 পরপর কিন্তু গ্রো করলো। তারপরে ডাউন পারফরমেন্স করে 13 কোটি, তারপরে কিন্তু আবার কামব্যাক করলো, অর্থাৎ জাম্প দেখালো 237 কোটি প্রফিট, তারপরে 304, তারপরে আবার হচ্ছে ম্যাসিভ ডাউন পারফরমেন্স করে 27 কোটি প্রফিট। তারপরে কিন্তু আবার কোম্পানিটা লসে রান করলো, মাইনাস মানে 559 কোটি লসে রান করলো কোম্পানিটা। তারপরে আমরা যদি দেখি, তারপরে কোম্পানিটা কিন্তু আবার কামব্যাক করে 375 কোটি প্রফিট, তারপরে হচ্ছে 685 কোটি প্রফিট, তারপরে হচ্ছে 1550 কোটি প্রফিট দেখাতে শুরু করলো। তো ওভারঅল নেট প্রফিটটার মধ্যে আমরা বুঝতে পারছি যে কয়েকটা জায়গা কিন্তু একটু ডাউন পারফরমেন্স করেছে। তো এই জায়গাটা যদি দেখি ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে, এই জায়গাটাও যদি দেখি ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে। তো একটা বছর কিন্তু অনেকটাই লসে রান করেছিল কোম্পানিটা, 550 কোটির বেশি লসে রান করেছিল। সেই হিসাবে আমরা নেট প্রফিটের মধ্যে প্রথম দিকে এবং মিডিল থেকে সেইভাবে কিন্তু একটা কনসিস্টেন্সি পেলাম না। বাট লাস্টের 3টে বছরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটার মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে এবং গ্রোথ রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন। তো এইবারে আমরা চলে যাব যে কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে, দেখব যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? আমরা ডেটা পাচ্ছি 2012 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল মানে 1000 কোটির রেঞ্জে আমরা বলতে পারি, তারপরে 1300 কোটির রেঞ্জে পরপর কিন্তু গ্রো করলো, তারপরে 1400 কোটির রেঞ্জে গ্রো করলো, তারপরে 1600 কোটির রেঞ্জে, তারপরে 2100 কোটির রেঞ্জে, তারপরেও সেম 2100 কোটির রেঞ্জে, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 1900 কোটির রেঞ্জে, তারপরে আবার 2600 কোটির রেঞ্জে। তো 2600 কোটির রেঞ্জের পরে তারপরে আমরা কী পাচ্ছি? তারপরেও আমরা সেম পাচ্ছি 2600 কোটির রেঞ্জে, তারপরে আবার ডাউন হয়ে 2100 কোটির রেঞ্জে হলো, তারপরে কিন্তু আবার জাম্প করে 5900 কোটির রেঞ্জে হলো, তারপরে 6700 কোটির রেঞ্জে হলো, তারপরে 7600 কোটির রেঞ্জে হলো। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আমরা কী পেয়েছি? প্রথম দিকে কিন্তু এবং মিডিল দিকে কিন্তু সেই অর্থে আমরা কনসিস্টেন্সি পাইনি, বাট লাস্টের 3টে বছর কিন্তু কনসিস্টেন্সিও পেয়েছে প্লাস হচ্ছে গ্রোথ পেয়েছে। এটা কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন। তো ন্যাচারাল ব্যাপার আমরা দেখেছি কি নেট প্রফিটের কিন্তু লাস্ট 3টে বছরের মধ্যে কনসিস্টেন্সিও ছিল, গ্রোথ ছিল, এবং রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যেও কিন্তু লাস্ট 3টে বছরে কনসিস্টেন্সিও পেয়েছি প্লাস গ্রোথ পেয়েছি। তার কারণটা কি? নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে কিন্তু ট্রান্সফার হয়, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো সেটা থেকে আমরা একটা ওভারভিউ পেয়েছিলাম, যে নেট প্রফিটটাকে একটা ওভারভিউ পেয়েছিলাম যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যেও লাস্ট 3টে বছরে কনসিস্টেন্সি গ্রোথ থাকার পসিবিলিটিস থাকবে। বাট আমরা দেখতে পেলাম যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কিন্তু লাস্ট 3টে বছরে কনসিস্টেন্সিও রয়েছে, গ্রোথ রয়েছে। এটা একটা পজিটিভ সাইন কোম্পানির ক্ষেত্রে আমরা বলতে পারি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এখন রয়েছে 7600 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে বোরিংয়ের দিকে। তো লং টার্ম বোরিং আমরা যদি দেখি, তো চলে আসছি কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিং। তো প্রথমে ছিল 2100 কোটির রেঞ্জে, তারপরে 3800 কোটির রেঞ্জে, তারপরে 3200 কোটির রেঞ্জে, 3500 কোটির রেঞ্জে, 3300 কোটির রেঞ্জে, 3100 কোটির রেঞ্জে, 11500 কোটির রেঞ্জে, 11200 কোটির রেঞ্জে। তারপরে কিন্তু পরপরভাবে কিন্তু জিরো আমরা দেখতে পাচ্ছি, তারপরে আবার হচ্ছে 11200 কোটির রেঞ্জে লং টার্ম বোরিং রয়েছে। তো ন্যাচারাল ব্যাপার, কোম্পানিটা হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সেক্টরের কোম্পানি। তো এইসব কোম্পানির ক্ষেত্রে কিন্তু লং টার্ম বোরিংটা থাকবে, ন্যাচারালি ব্যাপার, এইটুকুনি আমরা বলতে পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। তো দেখব যে শর্ট টার্ম বোরিংয়ের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা যদি চলে যাই শর্ট টার্ম বোরিংয়ে, তাহলে শর্ট টার্ম বোরিংয়ে প্রথমে ছিল 3500 কোটির রেঞ্জে, তারপরে 5700 কোটির রেঞ্জে, 5200 কোটির রেঞ্জে, 6300 কোটির রেঞ্জে, 7000 কোটির রেঞ্জে, 5400 কোটির রেঞ্জে, 600 কোটির রেঞ্জে,
1800 কোটির রেঞ্জে। তারপরে কিন্তু পরপর আমরা দেখতে পাচ্ছি কি আমরা 0 এখনও 0 রয়েছে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিং। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের, দেখব ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। প্রথমে ছিল 800 কোটির রেঞ্জে, তারপরে 1200 কোটির রেঞ্জে, 800 কোটির রেঞ্জে, 600 কোটির রেঞ্জে, 400 কোটির রেঞ্জে, 350 কোটির রেঞ্জে, 400 কোটির রেঞ্জে, 950 কোটির রেঞ্জে, 950 কোটির রেঞ্জের পরে আমরা পাচ্ছি 700 কোটির রেঞ্জে, আবার 750 কোটির রেঞ্জে, 600 কোটির রেঞ্জে, 650 কোটির রেঞ্জে, এখন রয়েছে 200 কোটির রেঞ্জে, অর্থাৎ 185 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। তো ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে আর ওকে টাইপের একটা ব্যালেন্স শিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা দেখে নেব যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে কার কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে হচ্ছে প্রোমোটার মিনসকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 62.07%। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 7.79%। DIS ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 5.58%। পাবলিক রয়েছে 24.57%। তাহলে এইটুকুনি বলতে পারি প্রত্যেকেরই কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। প্রোমোটার হচ্ছে 62%-এর বেশি, FIS হচ্ছে 8%-এর কাছাকাছি, DIS আছে 5.5%-এর বেশি, আর পাবলিক রয়েছে 24.5%-এর বেশি। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আমরা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম আপনাদের বলাই হয়ে গেছে, পুনাওয়ালা ফিনকর্প লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে একটা NBFC টাইপের কোম্পানি, এবং কোম্পানিটা হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সেক্টরের একটা অন্যতম কোম্পানি। কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ যাই, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে কত, অ্যাপ্রক্স 36,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি ROC দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 7.18%, ROE রিটার্ন অন ইকুইটি 7.69%। তো সেই হিসাবে কিন্তু আমরা ROC আর ROE হচ্ছে ডিসেন্ট পেলাম না। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROC আর ROE, এইটুকুনি মাথায় রাখবেন। তো আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROC আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। ওভারঅল কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROC আর ROE, এইটুকুনি কিন্তু মাথায় রাখবে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার চার্ট প্যাটার্নে, দেখবো যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে। তো আমরা চলে যাচ্ছি কোম্পানিটার চার্ট প্যাটার্নে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে কত, 473 টাকা 70 পয়সায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ আপনাদের আগেই বলে দিয়েছি, অ্যাপ্রক্স 36,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 2%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। আমরা যদি চলে যাই এক মাসে হচ্ছে 3%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। আমরা যদি চলে যাই 6 মাসে হচ্ছে 24%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 8%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। এক বছরে হচ্ছে 63%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটি কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি 63%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 286%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 4 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাচ্ছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসেবে পারফরমেন্স করেছে 8,600
72%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 2004-এ, তাহলে 2004 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 8672%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। ওভারঅল আমরা কিন্তু এই কোম্পানিটাকে বলতে পারি যে একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু একটা ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো ফিউচারে কিন্তু কোম্পানিটা আরও ভালো পারফরমেন্স করার সম্ভাবনা কিন্তু অনেক অংশে রয়েছে, অর্থাৎ এই কোম্পানিটার মধ্যে সেই অর্থে পোটেনশিয়ালিটি রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন, ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করুন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।